হ্যালো স্টুডেন্ট, তোমাদের এখন রুটিন অনুযায়ী ইতিহাসের বড় প্রশ্নর ক্লাস আছে। আর আমরা 2 নম্বর অধ্যায়টা পড়ছিলাম। এই 2 নম্বর অধ্যায় থেকে তোমাদের যে সাজেশানগুলো দিয়েছিলাম, সেই সাজেশানের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকে কিন্তু আলোচনা করব। প্রশ্নটা দেখো, উপনিবেশবাদ বলতে কী বোঝো, আর উপনিবেশবাদের সঙ্গে সাম্রাজ্যবাদের সম্পর্ক নির্ধারণ করো। প্রথম পার্টটা প্রথমে দেখবে যে উপনিবেশবাদ বলতে কী বোঝো। ল্যাটিন শব্দ কলোনিয়া থেকে ইংরাজি কলোনি শব্দটি এসেছে। কি বললাম? ল্যাটিন শব্দ কলোনিয়া থেকে ইংরেজি কলোনি শব্দটি এসেছে। কলোনি কথাটির বাংলা প্রতিশব্দ হলো উপনিবেশ। উপনিবেশ কথাটির মূল অর্থ হলো মানব সমাজে স্থানান্তরিত একটি অংশ। ভালো করে বুঝবে কি বলা হলো, যে উপনিবেশ কথাটির মূল অর্থ হলো মানব সমাজের স্থানান্তরিত একটি অংশ। খুব সাধারণ ভাষায় লেখা আছে, দেখো এবারে বুঝতে পারবে। সাধারণভাবে উপনিবেশবাদ হলো একটি নির্দিষ্ট এলাকা বা ওই এলাকার জনসাধারণের ওপর, আর একটু ভালো করে শুনবে, সাধারণভাবে উপনিবেশবাদ হলো একটি নির্দিষ্ট এলাকা বা ওই এলাকার জনসাধারণের ওপর অন্য একটি শক্তির নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা। অন্য একটি শক্তির নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা। যেমন 1947 সালে ভারত স্বাধীন হওয়ার আগে পর্যন্ত আমাদের ওপর ইংরেজরা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিল। এটা বোঝার চেষ্টা করো। যার উদ্দেশ্য হলো উপনিবেশিক দেশের কাঁচামাল ও প্রাকৃতিক সম্পদ আহরণের মাধ্যমে অর্থনৈতিক শোষণ। যার উদ্দেশ্য হলো উপনিবেশিক দেশের কাঁচামাল ও প্রাকৃতিক সম্পদ আহরণের মাধ্যমে অর্থনৈতিক শোষণ। ঠিক একইভাবে ইংরেজরা আমাদের মানে কি কাঁচামাল সংগ্রহ করে নিয়ে যেত, প্রাকৃতিক সম্পদ নিয়ে যেত, এইভাবে আমাদের অর্থনৈতিক শোষণ করত। উপরন্তু উপনিবেশ স্থাপনকারী দেশের স্বার্থে উপনিবেশের বাজার ব্যবহার এবং উপনিবেশে নিজের দেশের রীতিনীতি সংস্কৃতি, দেখো নিজের দেশের রীতিনীতি সংস্কৃতি এবং জীবনযাপন পদ্ধতির বিস্তার করা। তাহলে কি বলছে? নিজের দেশের রীতিনীতি সংস্কৃতি এবং জীবনযাপন পদ্ধতির বিস্তার করা। এবারে দেখো, 19 শতকে ইউরোপের শক্তিশালী দেশসমূহ অর্থাৎ ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, রাশিয়া প্রায় সমগ্র পৃথিবীকে তাদের উপনিবেশে পরিণত করেছিল। এই কয়েকটা দেশ সমগ্র পৃথিবীটাকে উপনিবেশে পরিণত করেছিল। এবারে দেখো উপনিবেশবাদের সঙ্গে সাম্রাজ্যবাদের সম্পর্ক। প্রথমে আমরা সাদৃশ্য দেখে নেব। সাদৃশ্য মানে কি? মিল। অর্থাৎ উপনিবেশবাদের সঙ্গে সাম্রাজ্যবাদের কি কি মিল আছে। দেখো, উপনিবেশবাদের সঙ্গে সাম্রাজ্যবাদের সাদৃশ্য বা মিলগুলি হলো, মিলগুলো আমরা এক এক করে দেখব। দেখো, ক খ করে এইভাবে কিন্তু তোমরা পয়েন্ট করবে। দেখো 1 নম্বর পয়েন্ট ক, দেখো যে মিল আছে, নতুন দেশের বিস্তার পঞ্চদশ থেকে ষোড়শ শতাব্দীতে। এটা একটা ছোট্ট ড্যাশ আছে, মানে থেকে পঞ্চদশ থেকে ষোড়শ শতাব্দীতে ভৌগোলিক আবিষ্কারের সূত্রে নতুন আবিষ্কৃত দেশগুলির সঙ্গে বাণিজ্য বাড়াতে থাকায় দেশগুলির উপনিবেশ পরিণত হয়। তাহলে আরেকবার শোনো এই পয়েন্টটা কি বলা হচ্ছে, যে পঞ্চদশ থেকে ষোড়শ শতাব্দীতে ভৌগোলিক আবিষ্কারের সূত্রে নতুন আবিষ্কৃত দেশগুলির সঙ্গে বাণিজ্য বাড়াতে থাকায় দেশগুলি উপনিবেশে পরিণত হয়। অর্থাৎ যেসব দেশে বাণিজ্য বাড়াতে থাকছে সেগুলো আস্তে আস্তে উপনিবেশে পরিণত হচ্ছে। আর উপনিবেশের সংখ্যা ও আয়তন বৃদ্ধি পেয়ে ধীরে ধীরে সাম্রাজ্যে রূপান্তরিত হয়, যেমন ব্রিটিশ সাম্রাজ্য। তারপরের পয়েন্ট দেখো, মিল সাদৃশ্যের পয়েন্ট যেটা আছে, আর্থিক শোষণ। উপনিবেশ হোক বা সাম্রাজ্য প্রতিষ্ঠা, তার প্রধান উদ্দেশ্য হলো আর্থিক শাসন প্রতিষ্ঠা। বলছি উপনিবেশ হোক বা সাম্রাজ্য প্রতিষ্ঠা, তার প্রধান উদ্দেশ্য হলো আর্থিক শাসন, অর্থাৎ অর্থনৈতিক দিক থেকে তাদের শোষণ করা। দেখো, উপনিবেশিক শক্তিগুলির স্বার্থ সংঘাতের ফলে যুদ্ধ বিগ্রহ ঘটে। অর্থাৎ উপনিবেশিক শক্তিগুলোর যদি স্বার্থ মানে ক্ষুণ্ণ হয় কোনো কারণে, তাহলে যুদ্ধ শুরু হয়ে যাবে। পরিণামে উপনিবেশ সাম্রাজ্যের রূপ লাভ করে এবং উপনিবেশবাদ সাম্রাজ্যবাদে পরিণত হয়। সাম্রাজ্যের রূপ লাভ করবে এবং উপনিবেশবাদ সাম্রাজ্যবাদে পরিণত হবে। এরপরে দেখো, ক্ষমতা ও আধিপত্যর বাসনায় উপনিবেশবাদ
ও সাম্রাজ্যবাদের মধ্যেকার সম্পর্কের অন্যতম মূলগত উপাদান। কি বলা হলো এখানে, যে ক্ষমতা ও আধিপত্যের বাসনাই উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের মধ্যেকার সম্পর্কের অন্যতম মূলগত উপাদান। এবারে বৈসাদৃশ্য অর্থাৎ উপনিবেশবাদের সঙ্গে সাম্রাজ্যবাদের যেসব পার্থক্যগুলো আছে সেই পার্থক্যগুলো আমরা দেখে নেব। দেখো, 1 নম্বর পার্থক্য কী আছে, ধারণার প্রাচীনত্ব। উপনিবেশবাদের ধারণা সাম্রাজ্যবাদের থেকে নতুন, অর্থাৎ উপনিবেশবাদ একটা নতুন ধারণা। পণ্ডিতদের মতে সাম্রাজ্যবাদের ধারণা বহু প্রাচীন, মানে অনেক আগে থাকতে সাম্রাজ্যবাদের ধারণা চলে আসছে। তারপরের পয়েন্ট দেখো, পরের পয়েন্ট আছে রূপভেদ। ঠিক আছে, রূপভেদ। উপনিবেশবাদের কোনো রূপভেদ নেই। উপনিবেশবাদের কি কোনো রূপভেদ নেই। অর্থনৈতিক সাম্রাজ্যবাদ, সামরিক সাম্রাজ্যবাদ, সাংস্কৃতিক সাম্রাজ্যবাদ ইত্যাদি হলো সাম্রাজ্যবাদের রূপভেদ, অর্থাৎ সাম্রাজ্যবাদের কিন্তু রূপভেদ আছে, অর্থাৎ বিভিন্নতা আছে। লক্ষ্য দেখো, উপনিবেশ হলো অনেকাংশে নিজের দেশের এক স্বাভাবিক বিস্তার বিশেষ। বলছে কি দেখো, বলছে উপনিবেশ হলো অনেক অংশে নিজের দেশের এক স্বাভাবিক বিস্তার বিশেষ। অন্যদিকে সাম্রাজ্যবাদের লক্ষ্য হলো অপর কোনো রাষ্ট্রের ভূখণ্ডের ওপর নিজ আধিপত্য প্রতিষ্ঠা করা। নিজের দেশে বিস্তার উপনিবেশবাদ, কিন্তু নিজের দেশটাকে আরও বিস্তার করা। কিন্তু সাম্রাজ্যবাদ কি অন্য দেশের ভূখণ্ডের ওপর নিজের আধিপত্য প্রতিষ্ঠা করা। তারপর দেখো, আধিপত্যের প্রকৃতি। মাতৃদেশের সঙ্গে উপনিবেশের সম্পর্ক সাধারণত ভালোবাসার হয়। মাতৃদেশ মানে যেই দেশ থেকে উপনিবেশ স্থাপন করেছে, অর্থাৎ যদি আমাদের ইন্ডিয়ায় উপনিবেশ স্থাপন করে ইংল্যান্ডের যে নিজের দেশ সেটা তার মাতৃদেশ, সেই দেশের সঙ্গে তার সম্পর্ক হবে কি ভালোবাসার সম্পর্ক। অপরদিকে সাম্রাজ্যবাদের ক্ষেত্রে সাম্রাজ্যবাদী শক্তিগুলি উপনিবেশের অংশ হিসাবে নয়, বিদেশি শাসক হিসাবেই নিজেদের তুলে ধরে। ঠিক আছে, যে উপনিবেশের অংশ তারা নয়, তারা বিদেশি শাসক হিসাবে নিজেদের তুলে ধরে। তারপরে দেখো, নিয়ন্ত্রণের কৌশল দেখো। উপনিবেশবাদী রাষ্ট্রের অনেক মানুষ উপনিবেশে বসবাস করে এবং উপনিবেশের রাষ্ট্র ব্যবস্থার উপর নিয়ন্ত্রণ কায়েম করতে শুরু করে। যেমন আমাদের দেশে যখন ইংরেজরা ছিল তখন কি আমাদের এদেশীয় অনেক জমিদাররা ছিল, তারা সেই ব্যবস্থাটার ওপরে অনেকটা নিয়ন্ত্রণ কায়েম করতো বা ইংরেজদের সঙ্গে সহযোগিতা করে আমাদের শোষণ করেছে, এই ব্যাপারটা বলছে আর কি। যে সেখানে ভারতীয়দের কিছু কিছু ভূমিকা ছিল, অর্থাৎ ভারতীয়রাও কিছুটা শোষণ করেছে, শুধু যে ইংরেজরা শোষণ করেছে তা নয়, আমাদের ভারতীয়রাও কিছুটা শোষণ করেছে। কিন্তু সাম্রাজ্যবাদে শক্তিধর দেশ সামরিক অভিযান দ্বারা অন্য কোনো দেশ দখল করে সেখানে নিজে প্রত্যক্ষ শাসন প্রতিষ্ঠা করে। কিন্তু যদি সাম্রাজ্যবাদ হয় সেখানে কিন্তু শাসক নিজে তাদের শক্তি দিয়ে, অর্থাৎ সামরিক শক্তি মিলিটারি পাওয়ার দিয়ে সেখানে শোষণ করবে, প্রত্যক্ষ শাসন করবে, শোষণ করবে। সেখানে কিন্তু সেই দেশের মানুষের কোনো ভূমিকা থাকবে না। এই ছিল আজকের ক্লাসের আলোচনা। আর তোমাদের যদি এরপরেও কোনো ডাউট থাকে তাহলে তোমরা অবশ্যই, যারা আমার কাছে অনলাইন ক্লাস করছো, তোমরা আমাকে জিজ্ঞাসা করতে পারো ফোন করে বা SMS করে। কোনো পয়েন্ট বা কোনো কিছু বুঝতে কোনো সমস্যা হলে। আরেকটা কথা যেটা বলার আছে, এই ভিডিওটা আমি তো ইউটিউবে পাবলিকলি দিচ্ছি, অর্থাৎ সবাই তোমরা দেখতে পাবে, ফ্রিতে দেখতে পাবে। আর এইরকম ধরনের যদি তোমরা ক্লাস করতে চাও প্রতিনিয়ত, তাহলে কিন্তু অনলাইন ক্লাস চলছে, সেখানে তোমরা অ্যাডমিশান নিতে পারো। ডেসক্রিপশান বক্সে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে, তার সত্ত্বেও আমি মোবাইল নাম্বারটা একবার বলে দিচ্ছি, 9123005218। এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে বা ফোন করে আমার সাথে যোগাযোগ করতে পারো। আরেকবার নাম্বারটা রিপিট করছি, 9123005218। ঠিক আছে, এই নম্বরে যোগাযোগ করতে পারো। আরেকটা কথা মাথায় রাখবে, তোমরা যদি অনলাইন ক্লাসে অ্যাডমিশান নাও, অর্থাৎ অনলাইন ক্লাসটা করতে চাও, তোমাদের কিন্তু তার জন্য মাসে 200 টাকা করে দিতে হবে। সপ্তাহে তোমরা 2টো করে ক্লাস পাবে, একটা বড় প্রশ্নর ক্লাস, একটা ছোট প্রশ্নর ক্লাস। আর তোমাদের পরীক্ষার আগে পর্যন্ত সমস্ত বড় প্রশ্ন, সমস্ত ছোট প্রশ্ন, যেগুলো পরীক্ষায় আসার চান্স আছে সেই রকম প্রশ্ন সমস্ত কিছু করিয়ে দেওয়া হবে, যাতে তোমরা 90%-এর ওপরে নাম্বার পেতে পারো। যদি মুখস্থ করো তাহলে পাবে, এই রকম একটা ব্যাপার কিন্তু থাকবে।